মির্জাফরের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার কোম্পানির অধীনস্থ থাকার জন্য 6 কর্মকর্তাকে 1,50,000 পাউন্ড তারা উৎকুচ প্রদান করেছিল। কোম্পানি এবং কলকাতার অধিবাসীদের ক্ষতিপূরণ, পাশাপাশি নৌবাহিনী এবং তাদের সেনাবাহিনীর যে ক্ষয়ক্ষতি হয়েছিল এই ক্ষতি দাবি করেছিল তৎকালীন সময়ে কোম্পানি 25,31,000 পাউন্ড। যা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পরে মুক্ত কণ্ঠে আমরা কথা বলতে পারছি, এদেশের নাগরিক হিসেবে মত প্রকাশ করতে পারছি। এই অধিকারটুকু 2024-এর যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই অভ্যুত্থান বলি, এই অভ্যুত্থান আমাদেরকে এই অধিকারটুকু দিয়েছে। এজন্য আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বিপ্লবে, এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আজকে বিশেষভাবে স্মরণ করছি 1971 সালের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। বিশেষভাবে আমি আজকে স্মরণ করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, প্রাণ রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন শহীদ আব্দুল মালিক ভাই, যার রক্তে এই ক্যাম্পাস রঞ্জিত হয়েছে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে নৈতিকতা সমৃদ্ধ একটি শিক্ষার পক্ষে 1969 সালে বক্তব্য রাখতে গিয়ে আগ্রাসনের শিকার হয়ে তার জীবনকে তিনি বিলীন করে দিয়েছিলেন। সেই মধ্যে মুজাহিদের কথা স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ আব্দুল মালিককে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। পাশাপাশি স্মরণ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে যিনি নির্বাচিত জিএস ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র, ভাষাবিজ্ঞানী, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমের কথা স্মরণ করছি। আমি আরও স্মরণ করছি এই বিশ্ববিদ্যালয়ে যারা ইতিহাসের সাথে জড়িত রয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করেছেন, এই দেশের শিক্ষার অগ্রগতি, বৈষম্য মুক্ত একটি সমাজ গঠনের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের সকলের কথা স্মরণ করে আমার কথা শুরু করছি। আজকের যে আলোচনাটা এখানে টপিক নির্ধারণ করা হয়েছে, একটি আলোচনার একটা ধারাবাহিকতা, বিশেষ করে 47, 71 এবং 24 যেখানে এসে আমরা দাঁড়িয়েছি, এটা ইতিহাসের একটা নতুন বাঁক, নতুন একটা মোড় নিয়েছে, যার কারণে এই দেশের ইতিহাস সম্বন্ধে তরুণ প্রজন্ম নতুনভাবে সত্য ইতিহাসটি জানার একটি প্রয়াস পেয়েছে। এই দেশের বা এই বঙ্গপ্রদেশের জন্মটা খুব ভালো অবস্থার মধ্যে দিয়ে যায়নি, এবং এই বঙ্গপ্রদেশের সৃষ্টির পর থেকেই এই জায়গাটি নিয়ে, এই সেই সমৃদ্ধির এই জায়গাটি নিয়ে অনেক শকুনের দৃষ্টি, লোলুপ দৃষ্টি এই জায়গায় পড়েছিল, যার ফলশ্রুতিতে এই প্রদেশ অনেকবার ভেঙেছে, অনেক রক্ত ঝরিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার মুখোমুখি হয়ে অনেক বনি আদমকে নির্বিচারে তাদের জীবনকে বিলীন করে দিতে হয়েছে স্বাধিকার আন্দোলনের জন্য এবং তাদের সার্বভৌমত্বের এই আন্দোলন অধিকারকে ফেরত পাওয়ার জন্য। আমি বিশেষভাবে ইতিহাসের সেই বাঁকগুলো আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। যখন এই বঙ্গপ্রদেশের অস্তিত্ব ছিল না এবং বাংলাদেশের এই অঞ্চল, নদী বিধৌত এই অঞ্চলের কথাগুলো শুনলেই যাদের নাক সিটকানো শুরু হতো, এই মানুষগুলোর কথা, এই বাংলাদেশের জন্মটা মূলত হয়েছিল স্বাধীন সুলতানি আমল থেকে। আপনারা জানেন 1338 সাল থেকে 1538 সাল পর্যন্ত দীর্ঘ 200 বছরে এই বাংলাদেশে স্বাধীন সুলতানি আমল ছিল, যেই সময় থেকে ধারাবাহিকভাবে এই বঙ্গপ্রদেশের উৎকর্ষতা সাধিত হয়েছে এবং আমরা এই বঙ্গপ্রদেশকে আমরা পেয়েছি। প্রিয় উপস্থিতি, এই ধারাবাহিকতায় দীর্ঘ একটি সময় ধরে যখন এই বাংলাদেশ প্রায় বলা চলে 550 বছর ধরে এই অঞ্চলে মুসলমানরা শাসন করত, কিন্তু মুসলমানদের এই আগমন এবং মুসলমানদেরকে এই প্রদেশের মানুষরা গ্রহণ করে নেয়ারও একটা প্রেক্ষাপট ছিল, কারণ এই অঞ্চলের অধিকাংশ মানুষ ছিল পৌত্তলিক। মুসলমানদেরকে কি কারণে তারা গ্রহণ করলো? 550 বছরের দীর্ঘ একটি ইতিহাসের পরেও এই অঞ্চলে কেন মুসলমানরা সংখ্যালঘু ছিল পুরো ভারতবর্ষে, এবং দীর্ঘ 550 বছরের মুসলিম সালতানাতের ইতিহাসে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা এবং বড় ধরনের মেসাকার থেকে মুসলমানরা কিভাবে বেঁচেছিল, সাধারণ মানুষেরা বেঁচেছিল, একটি ইতিহাসের একটা মানে রূপ ছিল এখানে। আমরা লক্ষ্য করেছি
বিশেষ করে এই অঞ্চলে যখন আর্যরা শাসন করত, ম্যাসাকার করে ফেলেছিল তারা, এবং তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানুষেরা মুক্তির প্রহর গুনছিল, যার ফলশ্রুতিতে এখানে মুসলমানরা প্রাথমিক পর্যায়ে তারা শাসক হিসেবে এখানে আসে নাই, বাণিজ্য করার জন্য এই অঞ্চলে তাদের আগমন ঘটেছিল। এবং বাণিজ্য করার জন্য এখানে এই মুন্সিগঞ্জে বাবা আদম শহীদে এসেছিল, সেটা 1204 সালে যখন এখানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসেছিলেন, তারও 100 বছর আগে বা 50 বছর আগের ঘটনা, যেখানে তারা এসেছিল বাণিজ্য নিয়ে এবং মানুষকে শান্তি দেওয়ার জন্য। যারা এই অঞ্চলে এসেছিল মানুষেরা তাদেরকে গ্রহণ করে নিয়েছিল সাদরে। সুতরাং আমরা এখানে দেখেছিলাম, এরপরে যখন মুসলমানদের এই অঞ্চলে মুসলমানেরা স্বাধীনতার ডাক দিয়েছিল, বৌদ্ধ হিন্দু থেকে শুরু করে নির্বিশেষে সকল মানুষেরা তাদের আহ্বানে তারা সাড়া দিয়েছিল। 47-এ এরপরে মুসলমানদের যে দীর্ঘ সময়ের একটি যাত্রা এখানে ছিল। এরপরে 1947 সালের যে ঘটনাটি আমাদের সামনে প্রতিভাত হয়েছে, এটা এই রাষ্ট্রের জন্য, এই বঙ্গপ্রদেশ বা এই অঞ্চলের জন্য ছিল অনিবার্য একটি ঘটনা। বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন পলাশির যুদ্ধের মধ্য দিয়ে যে বাংলা, বিহার, উড়িষ্যার যে স্বাধীন অঞ্চলের সূর্য অস্তমিত হয়েছিল, এর ঘটনাটা কেন এই সময়টা মুসলমানরা এই যে 200 বছরের ব্রিটিশ শাসনের যে ইতিহাস বা 190 বছরের ইতিহাস, কলুষিত একটা ইতিহাস ছিল, এবং এখানে একটা বড় ধরনের দুর্ভিক্ষ হয়েছিল। ব্রিটিশরা যখন এই অঞ্চলে শাসন ব্যবস্থা শুরু করেছিল, এরপরে দীর্ঘ 200 বছরের এই ইতিহাস হচ্ছে নির্যাতন এবং জুলুম নিষ্পেষণের ইতিহাস। যখন তারা 1757 সালে পলাশির যুদ্ধে মুসলমানদেরকে তারা পরাজিত করেছিল এবং একটা কনস্পাইরেসি করে, একটা অংশের মুসলমানরাই তাদেরকে সহযোগিতা করে যখন ব্রিটিশদেরকে এখানে কলোনিয়াল শাসন ব্যবস্থা চালুর জন্য কোম্পানির হাতে এই অঞ্চলটা তারা ছেড়ে দিয়েছিল, এরপর থেকে এখানে লুটপাটের একটা রাজত্ব চলেছিল। বিশেষ করে ঢাকা এবং মুর্শিদাবাদ, যেটি সমৃদ্ধ নগরী ছিল, এই অঞ্চলকে দেউলিয়া করে দেওয়া হয়েছিল। এই অঞ্চলে যে পরিমাণে লুটতরাজ চালানো হয়েছিল তা অবর্ণনীয়। সেখানে একটা দুর্ভিক্ষ তৈরি হয়েছিল অল্প কয়েক বছরের ব্যবধানে। সেটা 1770 সালের ঘটনা, যেটা 76-এর মনোত্তর হিসেবে আমরা জানি। মানে তাদের ব্রিটিশদের দেয়া তথ্য মতে তারা বলেছে এখানে 1,50,00,000-এর অধিক মানুষ দুর্ভিক্ষের কারণে মৃত্যুবরণ করেছিল। এত মানুষ মৃত্যুবরণ করেছিল, যার পরিসংখ্যানটা হচ্ছে টোটাল বঙ্গপ্রদেশের এই অঞ্চলে মানুষের সংখ্যা যা ছিল তার 1/3 প্রায় তারা মৃত্যুবরণ করেছিল দুর্ভিক্ষের কারণে। লুটপাটের ইতিহাসটা কোথা থেকে শুরু হয়েছিল? 1757 সালে পলাশির পরাজয়ের পরে এখানে ব্রিটিশরা যে উৎকুচের নামে যেভাবে অর্থ লোপাট করেছে এবং মির্জাফর এবং তার প্রেতাত্মারা যেভাবে তাদের হাতে এই দেশের সকল সম্পদগুলো তুলে দিয়েছিল, তা ছিল মানে ইতিহাসের একটা চরম বাস্তবতা। এখানে যে সংখ্যাটি আমরা ইতিহাসের বই থেকে পাই, যদি আপনাদেরকে বলি, সেখানে তারা প্রায় 10 বছরে 1757 সাল থেকে 1766 সাল পর্যন্ত এই 10 বছরে প্রায় 60 লাখ পাউন্ড ব্রিটিশরা এই অঞ্চল থেকে আত্মসাৎ করেছিল। এবং এই ব্রিটিশ প্রভুদেরকে খুশি করার জন্য এই অঞ্চলে কোম্পানির শাসনকে আরো মজবুত করার জন্য মির্জাফরের মাধ্যমে এখানে তারা বকশিস হিসেবে যুদ্ধের জয়ের পরে লর্ড ক্লাইভকে শুধুমাত্র দেওয়া হয়েছিল 2,34,000 পাউন্ড, যেটা তাকে উৎকোচ হিসেবে দেওয়া হয়েছিল সম্মানী। মির্জাফরের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার কোম্পানির অধীনস্থ থাকার জন্য 6 কর্মকর্তাকে 1,50,000 পাউন্ড তারা উৎকোচ প্রদান করেছিল। কোম্পানি এবং কলকাতার অধিবাসীদের ক্ষতিপূরণ, পাশাপাশি নৌবাহিনী এবং তাদের সেনাবাহিনীর যে ক্ষয়ক্ষতি হয়েছিল এই ক্ষতি দাবি করেছিল তৎকালীন সময়ে কোম্পানি 25,31,000 পাউন্ড, যা এই আমাদের এই বঙ্গপ্রদেশ থেকে তারা নিয়ে গিয়েছিল। ইংরেজ কর্মকর্তাদের খুশি করার জন্য মির্জাফর তখন 6,60,375 পাউন্ড উপঢৌকন দিয়েছিল তখন। এটা হচ্ছে মাত্র 1-1.5 বছরের ব্যবধানে এই অঞ্চল থেকে এই পরিমাণে সম্পত্তি তারা ব্রিটিশদের দিয়েছিল। এবং তাদেরকে করাপশনের দায়ে যখন ব্রিটিশ পার্লামেন্ট কল করেছিল, লর্ড ক্লাইভ বলেছিল আমরা কি করব, এত বড় একটা রাজত্বের জায়গায় যারা ক্ষমতায় আসীন হবে তারা ক্ষমতায় আসীন হওয়ার জন্য আমাদের কাছে এসে টাকা দিয়ে যায়, তো আমরা টাকা দিলে এরকম উৎকুচ দিলে আমরা নিব না সেটা। এবং এই বাংলাদেশে, এই বঙ্গপ্রদেশে এই ঘুষ বাণিজ্য, এরপর উৎকুচের এই বাণিজ্যগুলো এই ব্রিটিশদের হাতেই তৈরি করা। তারা এই যে সম্পদগুলো নিয়ে কলকাতা নগরী তারা তৈরি করেছিল, ব্রিটিশদের একেবারে সমৃদ্ধের নগরী ছিল কলকাতা, যা পরবর্তীতে আমরা দেখেছি এই কলকাতার নদী বন্দরকে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশের
আন্তর্জাতিক নদীর পানির যে হিস্সা আমরা এটা থেকে বঞ্চিত করে সেখানে বাঁধ নির্মাণ করা হয়েছে এবং বাংলাদেশ একেবারে শুষ্ক অবস্থা বিরাজ করছে, যার হিস্সাগুলো এখনো পর্যন্ত আমরা বুঝে পাইনি। তারা কলকাতায় বাবুরা এখানে অবস্থান করত, আর ঢাকা এবং মুর্শিদাবাদ সমৃদ্ধ নগরীর সম্পদগুলো লোপাট করে এখানে একটা কৃত্রিম একটা সংকট তারা তৈরি করে রেখেছিল, যার অনিবার্য বাস্তবতা হচ্ছে দুর্ভিক্ষ। 1769 সালে তারা এখান থেকে যত সম্পত্তি উৎপাদিত হয়েছিল, যত ফসল উৎপাদিত হয়েছিল, এই ফসলগুলো তারা নিয়ে চলে গিয়েছিল, আবার সব টাকা দিয়ে কিনে নিয়েছিল। আবার 1 বছর পরে কৃষকদের কাছে কয়েক গুণ বেশি দামে এই সম্পত্তি এই ফসলগুলোই তারা বিক্রি করত। কৃষকদেরকে ব্রিটিশ আমলের হিসেবে দেখা গিয়েছে, ব্রিটিশ শাসনের আমলে বাৎসরিক একজন কৃষকের আয় ছিল 32 থেকে 40 টাকার মতো, 40 পাউন্ড। এটার পরে তারা যে কর দিত, এই করের পরে তাদের কাছে থাকতো 13 থেকে 18 টাকার মতো। এই 13 থেকে 18 টাকা দিয়ে তাদের 1 বছর পরিচালনা করতে হতো। এটা ছিল কৃষকদের অবস্থা। অর্ধাহারে অনাহারে তারা জীবন পরিচালনা করত, যার ফলশ্রুতিতে এখানে যখন দুর্ভিক্ষ হচ্ছে তখনও কলকাতায় বসে এই সকল মানুষেরা তারা তাদের জীবন উপভোগ করে চলছে। এই দুর্ভিক্ষের পরবর্তীতে এখানে তো মুসলমানেরা তখন যখন বুঝতে পারলো ব্রিটিশরা আমাদের কাছে এসেছে শুধু শোষণ এবং বঞ্চনার জন্য, এবং এর সূত্রপাত তারা কিন্তু আজকে করে নাই, এই যে 1757 সালে করে নাই। এই অঞ্চলে বাণিজ্য করতে তারা যখন পারমিশন পেয়েছিল, জানেন 1700 শতাব্দীর শুরুতে অর্থাৎ 1600 সালের পর থেকে এখানে ডাচরা এসেছিল, ওলন্দাজরা এসেছিল, ফ্রান্সের লোকজন এখানে বাণিজ্য করতে এসেছিল। এরপরে সর্বশেষ এখানে 1634 সালে সেখানে তাদেরকে ব্রিটিশ কোম্পানিকে এখানে বাণিজ্য করার পারমিশন দেওয়া হয়েছিল। পারমিশন পাওয়ার পরে কাশিমনগরে আর কলকাতাতে তারা এসে স্থানীয় যে সকল মানুষদেরকে নিয়োগ করেছিল তারা সবাই ছিল স্থানীয় হিন্দু, এবং এই হিন্দুদেরকে এখানে নিয়ে এসে স্পষ্টভাবে একটা রেখা তারা টেনে দিয়েছিল যে হিন্দুদেরকে এখানে কাজে লাগাবো, এবং যে এখানে মুসলমানরা এখানে পাওয়ারে রয়েছে এদের মধ্যে একটা বিভাজন তৈরি করার রেখা তারা টেনেছিল।